মিউচুয়াল ফান্ড নিয়ে বেশ কয়েকটা ভিডিও হয়ে গেল। 500 টাকা দিয়ে কিভাবে মিউচুয়াল ফান্ড শুরু করবে, এসআইপি না লামসাম, কোনটায় ইনভেস্ট করলে বেশি বেনিফিট পাবে, মার্কেট ক্র্যাশ করেছে এই সময় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার স্ট্র্যাটেজি কি হতে পারে। এই সমস্ত ভিডিওগুলো বানানোর পরেও তোমাদের মধ্যে এমন অনেকজন আছো যারা এখনো কিন্তু মিউচুয়াল ফান্ড শুরু করোনি। এটা নয় যে মিউচুয়াল ফান্ড শুরু করাটা দরকার এটা বুঝতে পারছো না, কিন্তু কনফিউজ হয়ে আছো কোন মিউচুয়াল ফান্ডটা আগে শুরু করা দরকার বা কতগুলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা দরকার। আবার কেউ কেউ আছে সবার কথা শুনতে শুনতে একটা একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে করতে আজকে 50,000 টাকা ইনভেস্ট করে ফেলেছে 15 থেকে 20টা মিউচুয়াল ফান্ডের স্কিমে। 50,000 টাকা 15 থেকে 20টা মিউচুয়াল ফান্ডের স্কিমে ইনভেস্ট করা, এটা যেমন ভুল ডিসিশন, তেমন 5 lakhs একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা এটাও ভুল ডিসিশন। আজকের ভিডিওতে আমরা জানবো, ফার্স্ট, কতগুলো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা দরকার। সেকেন্ড, মিউচুয়াল ফান্ড চুজ করতে গেলে কি কি প্যারামিটারকে রিভিউ করা দরকার। আর লাস্ট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গিয়ে কোন কোন জিনিসগুলোকে একদম অ্যাভয়েড করতে হবে। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথম প্রশ্নটা ছিল কটা মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক। ফার্স্ট, এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু সবাইকে করতে হবে। ফ্লেক্সি ক্যাপ ইকুইটি মিউচুয়াল ফান্ড। ফ্লেক্সি ক্যাপ মানে যারা জানো না, এখানে নামটাই বলে দিচ্ছে এটা ইকুইটি মিউচুয়াল ফান্ড, মানে ইকুইটি বা স্টকে ইনভেস্ট করবে এরা। আর তার সাথে সাথে যেহেতু ফ্লেক্সি ক্যাপ, তাই কিছুটা পোর্শন লার্জ ক্যাপে, সাধারণত বেশিরভাগ পোর্শনটাই লার্জ ক্যাপে, তার সাথে মিড ক্যাপ আর স্মল ক্যাপ, এই 3 ধরনের কোম্পানিতেই ইনভেস্ট করবে। যেমন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 94% ইনভেস্ট করা হয়েছে লার্জ ক্যাপে, কিন্তু তার সাথে সাথে মিড ক্যাপ এবং স্মল ক্যাপেও কিন্তু ইনভেস্টমেন্ট হয়েছে, তাই এটাকে ফ্লেক্সি ক্যাপ বলা হয়। যে এক্সাম্পলটা দেখলাম এটা পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। এবার সেকেন্ড যে মিউচুয়াল ফান্ডটা ইনভেস্ট করতে হবে সেটা হলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। এখানে স্মল ক্যাপে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হবে। এক্সাম্পলটায় দেখা যাচ্ছে প্রায় 70% ইনভেস্ট হয়েছে স্মল ক্যাপে। এটা অ্যাক্সিস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। থার্ড এক্সাম্পলটা হলো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এখানে সবচেয়ে বেশি ইনভেস্ট হবে মিড ক্যাপ স্টকে, তাই এটাকে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড বলা হয়। এক্সাম্পলে দেখা যাচ্ছে প্রায় 67% ইনভেস্ট হয়েছে মিড ক্যাপ স্টকে। এটা এইচডিএফসি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এই 3টে মিউচুয়াল ফান্ড কিন্তু সবার কাছে থাকতে হবে। একদম ফার্স্ট যেটা ফ্লেক্সি ক্যাপ, সেখানে রিস্ক সবচেয়ে কম আর রিটার্নও মডারেট থাকে। তারপরে যেটা দেখলাম স্মল ক্যাপ, এখানে কিন্তু রিস্ক সবচেয়ে বেশি, তাই রিটার্নের চান্সও সবচেয়ে বেশি। আর মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডটা মাঝারি ধরনের, রিটার্ন বেশি হয় ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের থেকে, আর রিস্ক কম হয় স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের থেকে। এই 3টে মিউচুয়াল ফান্ড থাকলেই অলমোস্ট সমস্ত ধরনের কোম্পানিকে কিন্তু কভার করা হয়ে যায়। কোম্পানির স্ট্যান্ডার্ড প্লাস ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের মার্কেট ক্যাপিটালাইজেশন, আর তার সাথে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর। এরপরে যদি আর একটা এক্সট্রা ফান্ড চাও, যারা মিউচুয়াল ফান্ডে অনেকটা বেশি ইনভেস্ট করতে চাও, ইন্ডিয়ার গ্রোথ আর ইন্ডিয়ার ইকুইটি মার্কেট সম্পর্কে অনেক বেশি ট্রাস্ট হোল্ড করো, তাদের জন্য ইন্ডিয়া অপরচুনিটি ফান্ড। এখানে আগামী দিনের ইন্ডিয়ার ওপর যে প্রজেকশন তার উপর ভিত্তি করে ইনভেস্ট করা হয়, যাতে ফিউচার অপরচুনিটির বেনিফিট তুমি পাও। এখানে এক্সাম্পলে আমরা আইসিআইসিআই ইন্ডিয়ান অপরচুনিটি ফান্ডকে দেখে নিলাম। তাহলে এখন বোঝা গেল আর 15টা 20টা মিউচুয়াল ফান্ড নয়, বা একটা মিউচুয়াল ফান্ডেও রেস্ট্রিক্ট হয়ে থাকতে হবে না। মিনিমাম 3টে থেকে 4টে মিউচুয়াল ফান্ড, যেখানে তোমার ডাইভার্সিফিকেশনও হবে, আবার রিস্ক ম্যানেজমেন্টও থাকবে। তার সাথে সাথে একটা হেলদি রিটার্নের এক্সপেকটেশন তো রাখাই যায়। এবার আমাদের সেকেন্ড প্রশ্নটার উত্তর, কিভাবে মিউচুয়াল ফান্ডকে রিভিউ করব এবং তার মধ্যে থেকে আমার পছন্দের মতো মিউচুয়াল ফান্ডকে সিলেক্ট করব। এখানে আমি একটা মিউচুয়াল ফান্ডকে তুলে নিচ্ছি, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ। এর উপরেই আমরা কিন্তু রিভিউটা করব। এটা নয় যে এটা আমার রেকমেন্ডেশন, কিন্তু হ্যাঁ এটাও ঠিক এই ফান্ডটা আমি নিজে হোল্ড করি। আমি যে সময় ইনভেস্ট করেছিলাম সেই সময়ের প্যারামিটার অনুসারে এটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ফান্ড, তাই এটাকেই রিভিউ করা যাক। এটাকে কিন্তু রেকমেন্ডেশন হিসাবে ধরে নিও না, রিভিউ এর পর তুমি নিজেই নিজের ফান্ড সিলেক্ট করতে পারবে।
প্রথম প্যারামিটারটা সবসময় গ্রোথ হওয়া উচিত, আর গ্রোথ মানেই কিন্তু এই ফান্ডটাকে ইকুইটিতে ইনভেস্ট করতে হবে। আর অন্য যে কোনো অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করুক, ইকুইটি ইনভেস্টমেন্ট কিন্তু এর সবচেয়ে বেশি হতে হবে। তাহলে দেখা যাক এক্সাম্পলে যে পরাগ পারিক ফান্ডটা নেওয়া হয়েছে সেখানে ইকুইটি ইনভেস্টমেন্ট কতটা আছে। তাহলে দেখো পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড যেটা আমরা এক্সাম্পলে নিয়েছি সেটার প্রায় 80%-এর ওপর ইনভেস্টমেন্ট কিন্তু ইকুইটিতে আছে। তাহলে এটা গ্রোথ হিসাবে খুবই ভালো। এবার সেকেন্ড প্যারামিটারটা দেখা। গ্রোথ চেক করার আর একটা উপায় হলো এই ফান্ডটা কোন কোন সেক্টরে ইনভেস্ট করেছে। এখানে দেখো এই ফান্ডটা সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে ফাইন্যান্স সেক্টরে, আর তারপরে টেকনোলজি বা আইটি সেক্টরে। এই দুটো সেক্টরই কিন্তু গ্রোথ সেক্টর। তাই এই ইকুইটি বা তার সাথে সাথে ফাইন্যান্স আর আইটি সেক্টরে ইনভেস্টমেন্ট, এর থেকে আমরা এটা কনক্লুড করতেই পারি যে এই ফান্ডটার কিন্তু গ্রোথ প্রভিশন অনেক বেশি। এবার আমরা নেক্সট প্যারামিটারটা দেখব। থার্ড প্যারামিটারটা হলো রিস্ক ম্যানেজমেন্ট বা ডাইভার্সিফিকেশন। এখানে দেখো এই ফান্ডটা কিন্তু ইনভেস্ট করেছে এই এতগুলো সেক্টরে, তাই কোনো একটা সেক্টরের ওপর এর কিন্তু ডিপেন্ডেন্সি নেই। এটাই ডাইভার্সিফিকেশন, আর এটাই রিস্ক ম্যানেজ করতে সবচেয়ে বেশি সুবিধা দেয়। এরপরে যদি আমরা দেখি যে এই ফান্ডটা কোন ধরনের কোম্পানিতে বেশি ইনভেস্ট করেছে, তাহলে দেখো 90%-এর বেশি এর ইনভেস্টমেন্ট কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিতে। তাহলে এই ফান্ডটা অনেক বেশি স্টেবল হবে, রিটার্ন তো জেনারেট করবেই, কিন্তু ভোলাটিলিটি অনেক কম ফেস করতে হবে। এটাই রিস্ক ম্যানেজমেন্টের সেকেন্ড এভিডেন্স। নেক্সট প্যারামিটারটা হলো পারফরমেন্স। যদি 1 ইয়ারে রিটার্ন দেখা যায় তাহলে দেখা যাবে খুব বেশি রিটার্ন দেয়নি, কিন্তু 1 ইয়ারে তো নিফটি 50ও রিটার্ন দেয়নি। কিন্তু নিফটি 50 যতটা ডাউন হয়েছে এই ফান্ডটা কিন্তু ততটা ডাউন হয়নি, 1%-এর কাছাকাছি জাস্ট রিটার্ন। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এই ফান্ডটা কিন্তু অনেকটা ভালোই পারফর্ম করেছে। এরপরে যদি আমরা 3 ইয়ার্স আর 5 ইয়ার্স দেখি তাহলে বুঝতে পারবো অলমোস্ট 15% হচ্ছে এর অ্যাভারেজ অ্যানুয়াল রিটার্ন, যেটা কিন্তু ফ্লেক্সি ক্যাপ হিসাবে বেশ ভালো। একই সঙ্গে তোমরা 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরের রিটার্ন পার্সেন্টেজ দেখতে পাবে। যদি 1000 রুপিস এসআইপি করতে তাহলে 1 ইয়ার, 3 ইয়ার্স, 5 ইয়ার্স আর 10 ইয়ার্স পরে ওই অ্যাভারেজ পার্সেন্টেজ দিয়ে কিরকম রিটার্ন জেনারেট হতো। এর পরের প্যারামিটারটা হলো এক্সপেন্স রেট আর এক্সিট লোড। এক্সপেন্স রেট যেটা যেমন এখানে আছে 0.63, এই এক্সপেন্স রেটটাই যত কম হবে তত মিউচুয়াল ফান্ডটা তোমার জন্য বেনিফিশিয়াল হবে, কারণ তত কম এক্সপেন্স করতে হবে তোমাকে মিউচুয়াল ফান্ডের সার্ভিসের জন্য। আর তার সাথে সাথে এক্সিট লোডটা সবসময় করে নেবে। এখানে অনেক সময় থাকে 1 বছর বা 2 বছরের আগে যদি এক্সিট করতে হয় তাহলে একটা পেনাল্টি হয়। কিছু কিছু মিউচুয়াল ফান্ডে থাকে না, কিন্তু কিছু কিছুতে থাকে। তাই এই এক্সপেন্স রেশিও আর এক্সিট লোড এই দুটো কিন্তু জানা খুব দরকার। মিউচুয়াল ফান্ড রিভিউয়ের লাস্ট প্যারামিটারটা হলো ফান্ড ম্যানেজার। এটা অনেকে হয়তো অত দেখে না, কিন্তু আমি দেখতে ভালোবাসি। যারা এই ফান্ডের জন্য ফান্ড ম্যানেজার হিসেবে আছেন তারা কত বছর ধরে আছেন এই ফান্ডটার সাথে এটা জানা খুব দরকার। তার কারণ হচ্ছে ফান্ডের আজকের যে পারফরমেন্সটা সেটা যদি 5 বছর বা 7 বছর আগে কোনো স্ট্র্যাটেজির জন্য হয়ে থাকে, তাহলে নতুন কোনো ফান্ড ম্যানেজার যদি আসে তার ক্রেডিট কিন্তু এটা নয়। তাই জন্য জানা খুব দরকার যে যার জন্য এই ফান্ডটা এত ভালো পারফর্ম করছে সেই ফান্ড ম্যানেজার তার স্ট্র্যাটেজি একই রকম ভাবে ফান্ডের সাথে কন্টিনিউ করছে কিনা। যদি না করেন তাহলে কিন্তু ফান্ডের পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন থেকে যাবে। সেক্ষেত্রে আগের পারফরমেন্স থেকে এখনের পারফরমেন্সকে জাজ করা একদমই ঠিক হবে না। এই কটা প্যারামিটার রইল যেগুলোর সাহায্যে তুমি কিন্তু রিভিউ করে নিতে পারবে যে তোমার কোন মিউচুয়াল ফান্ডটা সবচেয়ে ভালো পারফর্ম করতে পারে বা কোনটা তোমার জন্য সুইটেবল। এবার আমরা লাস্ট প্রশ্নের উত্তর দেবো, কি কি জিনিস কিন্তু অ্যাভয়েড করতে হবে। ফার্স্ট, কোনো ইনভেস্টমেন্ট যদি তোমাকে স্টপ করতে হয় 1 বছর বা 2 বছরের মধ্যে, তাহলে সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাই যাবে না। মিনিমাম 5 ইয়ার্স, আইডিয়াল সিচুয়েশনে 7 ইয়ার্স মিনিমাম দরকার একটা মিউচুয়াল ফান্ডকে রাখার জন্য। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো মিউচুয়াল ফান্ড লং টার্মের জন্য করা হয়। তাই হঠাৎ করে মার্কেটে কোনো অপরচুনিটি দেখা যাচ্ছে বা কোনো থিম খুব ভালো হয়ে উঠছে, এই ধরনের মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্ট করা যাবে না। থার্ড মিউচুয়াল ফান্ডের যে অপশনটা, এটা খুব জরুরি নয়, কিন্তু তাও
প্রিকশনের জন্য ভালো। সেটা হলো এই যে 4টে মিউচুয়াল ফান্ড বা 3টে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের কথা বলছি, এই সবগুলো যেন একটা ফান্ড হাউস থেকে না কেনা হয়। তাই বেটার এটা ডিফারেন্ট ফান্ড হাউসের মাধ্যমে করা। আর লাস্ট সাজেশনটা তাদের জন্য যারা শেয়ার মার্কেটেও স্টকে ইনভেস্টমেন্ট করো ডিরেক্টলি। তোমার যদি কোনো মিউচুয়াল ফান্ড থাকে তাহলে একবার দেখে নেবে ওই মিউচুয়াল ফান্ডটা কোন স্টকের ওপরে ম্যাক্সিমাম ইনভেস্ট করেছে, সেই স্টকটাকে আর আলাদাভাবে তোমার প্রোফাইলে রেখো না, কারণ এতে ডিপেন্ডেন্সি অনেক বেড়ে যাবে। ওভারল্যাপিং ইনভেস্টমেন্টটাকে অ্যাভয়েড করতে হবে। ভিডিওটা যদি ইউজফুল লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। মিউচুয়াল ফান্ডের সাথে সাথে যদি গোল্ড ইনভেস্টমেন্ট করতে চাও, গোল্ড ইনভেস্টমেন্টটাকে সেপারেট রাখা ভালো। এই মার্কেট সিচুয়েশনে গোল্ড বা সিলভারে ইনভেস্টমেন্ট করা কতটা ভালো, কি স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করতে হবে, এই সমস্ত যদি জানতে চাও তাহলে ডেসক্রিপশন থেকে এই ভিডিওটা অবশ্যই দেখো। এবার ডিসক্লেমার, আমি কিন্তু সেবি রেজিস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নই, না আমি মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার। কিছু কিছু মিউচুয়াল ফান্ড আমি নিজে করি, আর কিছু মিউচুয়াল ফান্ড আমার যিনি মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার তার রেকমেন্ডেশনে প্রসিড করা। তাই তোমরাও তোমাদের ইনভেস্টমেন্ট করার আগে তোমাদের অ্যাডভাইজারের সাথে কথা বলতে একদম ভুলো না। সি ইউ সুন।